স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়, নিজের আসনে হারলেন মমতা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, চুক্তিতে ত্রুটি থাকার অভিযোগ। হাম উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর প্রাণহানি, অপুষ্টি ও আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক যাত্রার সময় লাগবে, বড় কারণ আন্তর্জাতিক প্রটোকল। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যের 294টি আসনের মধ্যে 266টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 192টিতে জয়ী হয়েছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 68টি আসন। নিজ আসন ভবানীপুরে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে টানা ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জন্য এটি বড় পরাজয়। বিজেপির জয় এ রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে টানা 1.5 মাস ধরে বিধানসভা নির্বাচনের ম্যারাথন প্রচারণা ও ভোট গ্রহণ পর্ব শেষে সোমবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শুরুর পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার লক্ষ্য থেকে ছিটকে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ দখল করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গে ভোট গণনায় 294 আসনের মধ্যে 207 আসনে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বিজেপি। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 80টি আসনে। এছাড়া বামজোট 2টি আসনে এগিয়ে আছে। বিশ্লেষকেরা বলছেন, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এমন ক্ষুরধার প্রতিযোগিতা দেখা যায়নি। সবচেয়ে আলোচিত আসন ভবানীপুরে বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিজ আসন নন্দীগ্রামে একটানা 3 বার জয়ের হ্যাট্রিক করেছেন শুভেন্দু। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিজয় উল্লাস করছেন বিজেপির কর্মী সমর্থকরা। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পদ্ম ফুটেছে, মানুষের স্বপ্ন পূরণে সবকিছু করবে বিজেপি বলে জানান তিনি। পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের এটি হচ্ছে বড় পরাজয়। এ রাজ্যে বিজেপির জয় রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। এদিকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে এবারই প্রথমবার অংশ নিয়েছে অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে। প্রথমবারেই 108 আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। সরকার গড়তে দরকার মোট 118 আসন। প্রশ্ন উঠছে, কংগ্রেস নাকি এডিএমকে, কার সঙ্গে জোট গড়বেন বিজয়? পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে নিজ আসনে হারিয়ে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া কেরালায় 140টি আসনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এগিয়ে আছে 89টি আসনে। আসামে 126টি আসনের গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে 101টি আসনে। এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি 30টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে 18টিতে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বহুল আলোচিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। চুক্তিটি দেশের সংবিধান, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি। রিটে পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
চলতি বছরের 9 ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে তড়িঘড়ি করে সম্পাদিত এই চুক্তিতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করে বিভিন্ন মহল। গণমাধ্যমেও এ নিয়ে লেখালেখি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঈনুল ইসলাম। অন্য একজন আইনজীবী তা আদালতে উপস্থাপন করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রিটকারী। পার্টিকুলার যে কন্ট্রাক্ট এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা। দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি আদালতে উপস্থাপন করা কতটা যৌক্তিক জানালেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। আদালতে যদি আপনি দেখাতে পারেন যে বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী একটা চুক্তি, এটা তো আইনেই বলা আছে যে আপনি এটা হবে না, এটা করতে পারবেন না। এখন যেহেতু আদালতে এসছে, এরকম যুক্তি যদি আদালতে তুলে ধরা হয়, আদালত যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, নিশ্চয়ই সেটার একটা রেজাল্ট আসতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। সম্প্রতি সংসদে তিনি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে স্বাক্ষরিত এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিরোধী ধারা রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা দরকার। সরকার সম্ভবত কিছু পদক্ষেপ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দীপ্ত টেলিভিশনের সাথে কথা বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এই চুক্তির প্রধান 3টি ত্রুটির কথা জানিয়েছেন তিনি। বেশ কিছু ধারা আছে যেগুলোতে, যেমন আমাদের যে শুল্ক যেটা আমরা আদায় করি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানির উপরে, সেগুলোকে ক্রমান্বয়ে আমাদেরকে প্রথমে 4,500 পণ্যের উপরে শূন্য শুল্ক করতে হবে এবং ক্রমান্বয়ে এটাকে 5 থেকে 10 বছরে এই সব পণ্যের উপরেই শূন্য শুল্ক করতে হবে, কয়েকটি 326টি পণ্য ছাড়া, যেগুলো খুব একটা আমরা আমদানিও করি না। এবং এই চুক্তিটা যেহেতু কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না, মুক্ত বাণিজ্য চুক্তি না, এখানে আমাদের উপরে শুল্ক অতিরিক্ত আরোপ করা হবে 19%, আর আমরা শূন্য শুল্ক দিব। তো এটা তো কোনো মুক্ত বাণিজ্য অঞ্চল, কোনো চুক্তি না যেখানে নাকি পরস্পরকে সুবিধা দিচ্ছে। এখানে একটা দেশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে 19%, আর আরেকটা দেশ সেখানে শুল্ক আরোপ করবে না। এবং এইরকম যদি হয় তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থায় কিন্তু যে নিয়ম আছে মোস্ট ফেভার্ড নেশন, ফেভার ওয়ান ফেভার অল, সেখানের সাথে কিন্তু এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যেখানে অন্যান্য দেশও তখন বলতে পারে যে এই পণ্যগুলোর উপরে আমাদেরকেও তোমরা সমান সুবিধা দিতে হবে। সো এইটা একটা সমস্যা হবে। এবং আমাদের এখান থেকে যে শুল্ক আমরা আদায় করি প্রায় 1,000 কোটি টাকার মতো, সেই শুল্ক আমরা আদায় করতে পারবো না। এই চুক্তিতে আছে যে দ্বিপাক্ষিক কোনো একটা দেশের সাথে যখন আমরা বাণিজ্য চুক্তি ইত্যাদি করতে যাব, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটা আলাপ করে নিতে হবে। সুতরাং সেইখানেও আমাদের যে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের যে আমাদের প্রয়োজনীয়তা আছে, বা আমাদের যে এটার যে একটা সক্ষমতা, সেখানেও এটা একটা সাংঘর্ষিক হয়ে যায়। তারপরে এখানে বিভিন্ন প্রকিউরমেন্টের কথা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের কিনতে হবে, এবং 7 লক্ষ টন করে 5 বছর আমাদের গম কিনতে হবে, সয়াবিন কিনতে হবে। তো এটা তো অনেক সময় আমাদের ব্যক্তিখাত এগুলো করে। তো ব্যক্তিখাত এখন তো ওই পরিমাণ করে না, কারণ তারা অন্যান্য দেশ থেকে এটা সস্তায় আমদানি করতে পারে, কম সময়ে আমদানি করতে পারে। সো এইসব বাধ্যবাধকতা যে এটা চুক্তিতে থাকার ফলে আমাদেরকে অতিরিক্ত হয়তো আমাদের ব্যয় করতে হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড একটি কমিশন গঠন করে তদন্তের দাবিতে হাইকোর্টে রিট হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহসিন রশিদ এই রিট দায়ের করেন। ইউনূস সরকারের যে অপকর্ম আছে, এইটা তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো তদন্ত করেন না, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। স্লিপ দিয়েছি, রোববারে ইনশাল্লাহ এইটা আসবে। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে
দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশু মৃত্যুর এই সংখ্যা গত 50 দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ 24 ঘন্টায় 15 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 17 শিশুর মধ্যে 12টি শিশু ঢাকা বিভাগের আর 5টি শিশু চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে 50 দিনে দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 311-তে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 259 শিশুর মৃত্যু হয়েছে আর হামে মারা গেছে 52 শিশু। হামে মৃত্যুর মিছিল কমছেই না। বাংলাদেশে হামের এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসকরা বলছেন, মৃত্যুর অন্যতম কারণ অপুষ্টির পাশাপাশি আইসিইউ সংকট। তারা জানান, উপজেলা পর্যায়ে যদি আইসিইউ চালু রাখা যেত তাহলে অনেক শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হতো। গত 1.5 মাসে হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রায় 250 শিশু মারা গেছে, যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, এদের জন্য প্রয়োজন ছিল আইসিইউ। কিন্তু দেশের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় আইসিইউ না থাকা এবং থাকলেও তার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকাই শিশু মৃত্যুর অন্যতম কারণ। এমনই একজন শরীফুল ইসলাম 8 মাসের সন্তানকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন বারান্দায়। পেশায় বাস চালক শরীফুলের বাড়ি মানিকগঞ্জে। জানালেন, সন্তানকে হাসপাতালে ভর্তির ভোগান্তি। মানিকগঞ্জে ভর্তি ছিল প্রাইভেট হসপিটালে। ওইখানে আপনার 11 দিন ছিল। তার পরবর্তীতে জ্বর হওয়ার পরে ওইখান থেকে মুন্নু হসপিটালে নিয়েছিলাম। মুন্নু হসপিটালে বলছিল যে রুগী এখানে রাখা সম্ভব না, ঢাকাতে নিতে হবে। পরবর্তীতে ওইখান থেকে আপনার শিশু হাসপাতালে আনছিলাম এবং আইসিইউ নাই, আইসিইউ লাগবে। পরবর্তীতে ওইখানে সিট নেওয়ার পরে আমরা লালমাটিয়া ক্রিটিক্যাল হসপিটাল ওইখানে রাখছিলাম আইসিইউতে 3 দিন। কিন্তু 3 দিনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, প্রায় আপনার 70 থেকে 80 হাজার টাকা। আর ওইখানে চিকিৎসার মানও তেমন ভালো পাই নাই, মানে 3 দিন রাখার পর কোনো উন্নতি পাই নাই। আর ওই জন্য এখান থেকে নিয়ে আসলাম। এই হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসের 14 শিশুকে ভর্তি করানো হয়েছে, যাদের হাম ও চিকেন পক্স হয়েছে। এদের মধ্যে একজন গতকাল মারা গেছে। বাচ্চাদের শরীরে হাম আর চিকেন পক্স উঠছে, সেই জন্য নিয়ে আসছে এখানে। ঢাকা মেডিকেল নেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা মেডিকেল থেকে এখানে রেফার করছে, বলছে এখানে ভালো হবে। চিকিৎসক জানিয়েছেন, যে শিশুটি মারা গেছে তার নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা ছিল। এই ধরনের রোগীদের জন্য আইসিইউ প্রয়োজন। আমাদের এখানে আইসিইউ শিফটিংয়ের প্রথম কারণই হচ্ছে যে যাদেরকে আমরা বেশি বেশি মনিটরিং প্রয়োজন। আর আইসিইউতে আরেকটা হচ্ছে যে অক্সিজেন ডেলিভারি যে প্রসেসটা, সেটা ওয়ার্ডের চেয়ে ভালো আছে। সুতরাং যাদেরকে ওয়ার্ডে অক্সিজেন দিয়ে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, আইসিইউ থাকলেও নেই পর্যাপ্ত ভেন্টিলেশন, শয্যাসহ জনবল বাড়ানো প্রয়োজন। আইসিইউ সাপোর্টের ভিতরে আপনার ভেন্টিলেটর দরকার হয় এরকম অনেক সময়, যে কৃত্রিম শ্বাস দেওয়ার জন্য, যেটা আমাদের 1 বছরের উপরে বাচ্চাদের আছে, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো ভেন্টিলেটর নাই। আমাদের ভেন্টিলেটর লাগবে, একটা হলেও আমরা একটু চালাই নিতে পারতাম। আর কিছু সিস্টার দরকার সাপোর্টের জন্য, কারণ যে সিস্টার আছে ওরা আসলে গত মার্চের 15 তারিখ থেকে এত র্যান্ডম ডিউটি করতেছে, ওদের আসলে কোনো রেস্ট নাই। তিনি জানান, 2021 সালে উপজেলা হাসপাতালগুলোতে 2 শয্যার আইসিইউ করা হয়েছিল। জনবল সংকটে সেগুলো এখন বন্ধ হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের আগামী 3 মাস আর্থিক সহায়তা দেবে সরকার। সোমবার জেলা প্রশাসক সম্মেলনে কথা জানান কৃষিমন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, বগুড়া ও ঠাকুরগাঁও সহ 8টি জেলার পরিত্যক্ত বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদুল আজহার আগে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বিভিন্ন সেশনে অংশ নেন জেলা ও বিভাগের মাঠ পর্যায়ের প্রশাসকগণ। আলোচনায় স্থান পায় অর্থ পরিকল্পনা, বাণিজ্য, বিমান ও কৃষি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ সম্পর্কিত নানা বিষয়। প্রথম সেশনে বেসামরিক বিমান ও পর্যটন খাত এবং সংস্কৃতি মন্ত্রণালয় আলোচনায় অংশ নেয়। পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে, প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। এ সময় গণমাধ্যমকে জানানো হয়, আগামী 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিমান রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে 14টা বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি। প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব আভ্যন্তরীণ রুট হিসেবে। দ্বিতীয় সেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি সহ্য করা হবে না। আগে যেভাবে চলেছে এখনো সেভাবেই চলবে এরকম জায়গা নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা। কৃষিমন্ত্রী জানান, টানা বৃষ্টিতে হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস আর্থিক সহায়তা দেয়া হবে। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। চতুর্থ সেশনে ঈদুল আজহার আগে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। আমরা গুটি কয়েক লোকের উপরে নির্ভর না থাকি, বা আমি শুধু সিন্ডিকেটের কথা বলছি না, সব কিছু যে সিন্ডিকেটের কারণে তাও না, এই বাজার ব্যবস্থার অসামঞ্জস্যতার কারণেও অনেক সময় ভারসাম্যহীনতা তৈরি হয়। সমন্বিত একটা বাজার ব্যবস্থাপনা, এই সমস্ত আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তাদের আমরা সংক্ষেপে ধারণা দিয়েছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে আগামী 6 মে। এই ব্যবস্থাটি ছিল এবং সরকারের সিদ্ধান্ত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পরীক্ষামূলক ধাপ পেরিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে আরও 8 থেকে 12 মাস লাগতে পারে। আন্তর্জাতিক প্রোটোকল নিশ্চিত করা এই বিলম্বের মূল কারণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। পদ্মাপাড়ের রূপপুরে এখন সাজ রব। দৃশ্যমান অবকাঠামো পেরিয়ে প্রকল্পটি এখন জ্বালানি লোডিং ও পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে। তবে এই বিদ্যুৎ সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে অপেক্ষা করতে হবে আরও প্রায় 1 বছর। কেন এই দীর্ঘসূত্রতা? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। বর্তমানে যে অনুমোদন পাওয়া গেছে তা মূলত কমিশনিং বা পরীক্ষামূলক উৎপাদনের জন্য, কিন্তু বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিক্রি বা গ্রিডের পূর্ণ শক্তিতে সরবরাহের জন্য প্রয়োজন নতুন আন্তর্জাতিক সনদ। এই যে পরীক্ষামূলকভাবে অপারেশন করলো, এই যাত্রায় কোনো ত্রুটি বিচ্ছুতি কীভাবে তারা সমাধান করলো, ত্রুটি বিচ্ছুতি হলো কি না, হলে কীভাবে সমাধান করলো, সেগুলো রেকর্ড করে রিপোর্ট তৈরি করবে। এটাকে আমরা বলি ফাইনাল সেফটি অ্যানালাইসিস রিপোর্ট। ওই রিপোর্টকে আমলে নিয়ে বিশ্লেষণ করে তখন রেগুলেটরি বডি চূড়ান্তভাবে লাইসেন্স দেবে বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য শতভাগ সক্ষমতা। শুধু কাগজের অনুমোদনই নয়, কারিগরিভাবেও রয়েছে নানা ধাপ। কয়েক মাস ধরে চলে কয়েক স্তরের নিরাপত্তা পরীক্ষা বা সেফটি অডিট। রিঅ্যাক্টরের ভেতরের চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণ থেকে শুরু করে টারবাইন ও গ্রিড সিনক্রোনাইজেশন, প্রতিটি ক্ষেত্রে নিখুঁত ফলাফল নিশ্চিত করতে হয়। এই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার যে প্রক্রিয়াটা, যে 8 মাস হোক, 10 মাস হোক, 12 মাস হোক, এটা খুবই সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল, কারণ এটাই হবে চূড়ান্ত শেষ পরীক্ষা নিরীক্ষা। প্রকিউরমেন্ট প্রসেসগুলো যেগুলো আরও জিনিস কেনার বা আরও ইন্টারনাল অনেকগুলো বিষয় থাকে, এগুলো প্রপার টাইমিং করতে পারতেছে কিনা, এটার সাথে অন্য একটা বিষয় ওই এক্সটার্নাল যে সাপোর্ট সিস্টেম সবগুলো জড়িত। সুতরাং এইটা আমি মনে করি যে এখানে ম্যানেজমেন্টের একটা বড় গভর্নেন্স ইস্যুটা আমাদের একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। এছাড়া সঞ্চালন লাইনের সক্ষমতা এবং গ্রিড স্ট্যাবিলিটিও একটি বড় ইস্যু। রূপপুরের বিশাল পরিমাণ বিদ্যুৎ নিতে গ্রিড কতটা প্রস্তুত তা আগামী 8 থেকে 12 মাসের মধ্যে পরীক্ষা করে দেখা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল যাত্রা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সমীকরণে একটি নতুন মাত্রা যুক্ত করল। এখন কেবল সেই ক্ষণটির অপেক্ষা, যখন রূপপুরের বিদ্যুৎ সমৃদ্ধ করবে দেশের জাতীয় গ্রিড। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আমানত ফেরত পেতে চট্টগ্রামের আগ্রাবাদে 5টি ব্যাংকের শাখা বন্ধ করে দিয়েছেন আমানতকারীরা। সোমবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকালে ব্যাংক কর্মকর্তাদের বের করে দেন বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী সরকার এক্সিম, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করলেও মূলধন ফেরত পাননি আমানতকারীরা। সোমবার সকাল 10টার দিকে মিছিল নিয়ে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ এলাকায় যান এক্সিম ব্যাংকের আমানতকারীরা। ব্যাংকের ভেতরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েন সবাই।
বাকবিতণ্ডার পর একে একে বের করে দেওয়া হয় কর্মকর্তাদের। থমকে যায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম। আমানতকারীদের অভিযোগ, টাকা না পেয়ে প্রায় 2 বছর ধরে সীমাহীন কষ্টে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। জমানো লাখ লাখ টাকা নিয়ে উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তাদের। এখন আর কোনো কথা চলবে না, আমাদের দরজার বাঁধ ভেঙে গেছে, এখন শুধু চলবে তালা কর্মসূচি সারা বাংলাদেশ জুড়ে। এয়ার কার্ড নামে কালোয়ান বাদে চাই, ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই। আমরা ব্যাংক থেকে একদিনে টাকা তুলতে আসিনি, আমরা ব্যাংকে দাঁড় করিয়ে দিব, বাট আমাদের লেনদেন স্বাভাবিক করেন, আমাদের হেয়ার কার্ড বাতিল করেন। সম্মিলিত 5টা ইসলামিক ব্যাংকে যখন এক করেছেন, আপনাদের দায়িত্ব আপনারা আমাদের আমানতের সুরক্ষা দেন। এক্সিম ব্যাংকের পর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টাফদের বের করে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন আমানতকারীরা। তালা দিয়ে দিয়েছি, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না এই তালা বন্ধ কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। আন্দোলনের মুখে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা, জানান এটি সরকারের সিদ্ধান্ত, তাদের কিছুই করার নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি ওনাদের টাকাগুলো দেওয়ার জন্য, সবাইকে একসাথে দিতে পারতেছি না, এটা হচ্ছে কথা। পুলিশের কাজ তো আর ব্যাংকের গ্রাহকের টাকা দেওয়া না, পুলিশের কাজ তো, পুলিশ তো আর তাদের টাকা জমা রাখে নাই, পুলিশ কি তাদের টাকা ফেরত দিতে পারবে? এবং যারা আসছে, গ্রাহক যারা আসছে, তারা তো তাদের দাবির জায়গা থেকে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যাংক পাড়ায়। অন্তর্বর্তী সরকার 5টি ব্যাংকে একীভূত করে। এসব ব্যাংকে প্রায় 75 লাখ গ্রাহক টাকা জমা রেখে বিপাকে পড়েছেন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সোমবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। লিমনের সাথে নিহত বৃষ্টির মরদেহ ঢাকা পৌঁছতে পারে আগামী বৃহস্পতিবার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে পৌঁছায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানান তিনি। ঢাকা শহরে বাংলাদেশের একজন অত্যন্ত মেধাবী ছাত্র পিএইচডিতে পড়াশোনা করছিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। একটা নৃশংস হত্যাকাণ্ডে ওর জীবনের অবসান ঘটে। পরে মরদেহ দাফনের জন্য জামালপুরের মাদারগঞ্জে লিমনের নিজ বাড়িতে নেওয়া হয়। মাগরিব নামাজের পর জানাজা ও দাফন সম্পূর্ণ হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত 16 এপ্রিল নিখোঁজ হন লিমন। একই সঙ্গে নিখোঁজ হন নাহিদা ইসলাম বৃষ্টি। 24 এপ্রিল ফ্লোরিডায় হাওয়ার্ড ব্রিজের পাশে আবর্জনার মধ্যে কালো রঙের ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। বৃষ্টির মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ। আগামী 7 মে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গরবেকে গ্রেফতার করা হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, বার্তা কক্ষ। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শপথ গ্রহণের পরদিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি থেকে নির্বাচিত ৩৬ জন সংসদ সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাদের সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নুরুল ইসলাম মনির সহ কেন্দ্রীয় নেতারা। নতুন সংসদ সদস্যদের চোখে মুখে ছিল আগামীর প্রত্যয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অনিয়ম, দুঃশাসন, সমস্যা, সেই জায়গাগুলোকে আমি তুলে ধরতে চাই এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যেখানে শোষিত হয় সেই শোষণের বিরুদ্ধে আমি কথা বলতে চাই। একটা ন্যায়পরায়ণ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব, যেখানে নারীদের নিরাপত্তার পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ, এবং আইন নিয়ে
বিভিন্ন পলিসি নিয়ে সেই জায়গায় কাজ করার জায়গা আছে আমাদের। নারী ক্ষমতায়ন, গণতন্ত্র উত্তরায়ণ, সমান অধিকার এবং সেই যুবক, ছাত্র, শ্রমিক থেকে শুরু করে সমস্ত পর্যায়ে আমরা কাজ করে যাব, সেটাই আমাদের প্রত্যাশা। গণমাধ্যমের সাথে আলাপকালে তারা নারীর অধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন। মাদক, সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো এবং দুর্নীতি যেভাবে সমাজকে একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে ধরে ফেলেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা আছে। তাকে আসলে পারফেক্টলি কিভাবে আমরা সেভ করতে পারি, কোন জায়গায় তারা অত্যাচারিত হচ্ছে, সেখানে আমাদের কি, আমি এটাকে এই সময়টাকে আমি সুযোগ বলবো না, আমি দায়িত্ব বলবো। যেই প্রত্যাশা, যেই আশা নিয়ে জনগণ তাকিয়ে আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি নীতি নির্ধারকরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন সেই দায়িত্ব পবিত্রতার সহিত একদম পরিপূর্ণভাবে সততার সহিত যেন পালন করতে পারি। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, নারী আসনের সংসদ সদস্যরা সাহস ও নিষ্ঠার সাথে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় থাকার আহ্বান জানান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক যুদ্ধবিরতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় আগুন লাগার খবর জানিয়েছে দেশটি। সোমবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের দেশে বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের একটি ড্রোন তেল স্থাপনায় আঘাত হেনেছে, এতে সেখানে আগুন লেগে গেছে। ইরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এদিকে সোমবার আইআরজিসির সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজে 2 বার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে ইরান, যদিও এ ঘটনা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হরমুজে দক্ষিণ কোরিয়ার একটি বাল্ক ক্যারিয়ারে আগুনের খবর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়, নিজের আসনে হারলেন মমতা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, চুক্তিতে ত্রুটি থাকার অভিযোগ। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর প্রাণহানি, অপুষ্টি ও আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু। এবং রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক যাত্রায় সময় লাগবে, বড় কারণ আন্তর্জাতিক প্রোটোকল। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।